নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ম্যাজিক শো তো আমরা সবাই দেখেছি। কখনো রুমালকে পায়রা বানিয়ে দিচ্ছে, মানুষকে শূন্যে ভাসিয়ে রাখছে, একটা বলকে 4টে বল বানিয়ে দিচ্ছে, কত কিছু। সবই যদিও বুদ্ধির কারসাজি, হাতের খেলা। কিন্তু একবার বারাসাত সংলগ্ন একটা এলাকায় একটা ম্যাজিক শোতে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। ওখানে উপস্থিত প্রায় প্রত্যেকটা মানুষকেই তার মাসুল দিতে হয়েছিল। এমনই একটা রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনা শেয়ার করেছে দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রতি শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনাগুলি যাতে তোমরা শুনতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি কৃপাখালী থেকে দীপঙ্কর। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটা তাও প্রায় 30-40 বছর আগেকার। আমার দাদু নিজের চোখে দেখেছিল। উনি বেঁচে থাকতে এটা আমাকে বলে গিয়েছিলেন। তোমার হয়তো মনে আছে, তোমাকে এর আগেও অনেক ঘটনায় বলেছি যে আমার দাদু বারাসাতে সবজির ব্যবসা করতেন। সবজি নিয়ে ওখানে চলে যেতেন, বিক্রি করে তারপরে বাড়িতে ফিরতেন। এমনই একদিন যাওয়ার পথে এক জায়গায় উনি বেশ ভিড় দেখতে পান। এগিয়ে গিয়ে দেখলেন ছোট্ট একটা স্টেজ মতো বানিয়ে একজন জাদু খেলা দেখাচ্ছে। বাচ্চা বড় অনেক মানুষের ভিড়। একের পর এক ম্যাজিক। কখনো কাপড় নাড়িয়ে ফুল গাছ বানিয়ে দেখাচ্ছে, কখনো মাথার টুপির ভেতর দিয়ে পায়রা বের করে দেখাচ্ছে, চোখ বন্ধ করে ছবি এঁকে দেখাচ্ছে। নানান রকম জাদু খেলা। প্রতিবারই দর্শকদের হাতে তালি। উত্তেজিত দর্শকেরা অনেকেই আবার টাকা পয়সা ছুড়ে দিচ্ছে। এরকম বেশ কিছু জাদু খেলা দেখানোর পর হঠাৎই খেলাটা অন্যদিকে মন দিল। যে ভদ্রলোক এতক্ষণ খেলা দেখাচ্ছিলেন, তিনি একটা সরু সুতো এরপর ওপরের দিকে ছুড়ে দিলেন। সুতোটা দিব্যি শূন্যে আটকে গেল। লোকটা তখন বললেন, দেখো, এই সুতোটা বেয়ে আমি ওপরে উঠে যাচ্ছি। দেবরাজ ইন্দ্রের সঙ্গে লড়াই করে আসছি, দেখো তোমরা। বলে উনি সুতো বেয়ে এরপর ওপরে উঠে গেলেন। রাতের অন্ধকার ওপরে ছাউনি দিয়ে ঢাকা, ফলে উঠতে উঠতে লোকটা যে কত উপরে উঠে গেল আর দেখাই গেল না তাকে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে উপরের দিকে। হঠাৎই একটা চিৎকার শোনা গেল। তারপরেই দেখা গেল ওপর থেকে লোকটার কাটা হাত, কাটা পা সব ঝরে ঝরে পড়ল। দর্শকেরা সবাই তো নির্বাক, স্টেজ পুরো সাইলেন্ট। কি হলো এটা? এটা কেমন ম্যাজিক? কেউই তো কিছু বুঝতে পারছিল না। তারপরেই দেখা গেল একজন মহিলা কাঁদতে কাঁদতে উঠলেন স্টেজে। তিনি বলছিলেন, আমার স্বামীকে দেবরাজ ইন্দ্র মেরে ফেলেছে, আমি এর প্রতিশোধ নেব। তবে তার আগে আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলব। তোমরা দেখো, দেখো সবাই। বলে হাত নেড়ে কিছু একটা মন্ত্র পাঠ করলেন মহিলাটি। তারপরে সেই কাটা হাত পা, শরীরের কাটা খণ্ডগুলো সব জোড়া লেগে গেল। তারপর বেঁচে উঠল লোকটা। দর্শকরা সবাই তো হাতে তালিতে ফেটে পড়ল। এরপর এরকম আরো দু একটা দুর্দান্ত খেলা দেখালেন ওনারা। আগুনের গোলা একবার এই হাত থেকে ওই হাতে নিচ্ছে, আবার ওই হাত থেকে এই হাতে নিচ্ছে, মুখে কামড়ে ধরে আছে,
আবার একটা কঙ্কাল এনে সেটাকে স্টেজের উপরে হাঁটিয়ে দেখালো। ইনি বল ছুঁড়ে মারছেন, কঙ্কালটা সেগুলো ধরে আনছে, ক্যাচ লুটছে। এরকম চমকপ্রদ খেলায় দর্শকেরা একেবারে মুগ্ধ হয়ে গেল। হাতে তালি, সিটিতে ফেটে পড়ল পুরো মঞ্চ। তারপরে সেই মহিলাটি একটা জিনিস বের করলো, শুকনো একটা লাউয়ের খোলা, বাটির মতো। ওটা দেখে এরপর তিনি বললেন, এটা একটা জাদু পাত্র, এর মধ্যে যে যা দেবে তাই ডবল হয়ে যাবে। কেউ দেবেন নাকি কিছু? দিয়ে দেখবেন, আছেন কেউ? দর্শকদের মধ্যে তখন একটা লোক নিজের হাতের থেকে হাত ঘড়িটা খুলে ওতে দিলেন। তারপর মহিলাটি হাত নাড়িয়ে মন্ত্র বলে ফুঁ দিতেই সেটা ডবল হয়ে গেল, অর্থাৎ দুটো হাত ঘড়ি। সেই দুটো হাত ঘড়ি তখন তিনি লোকটিকে ফিরিয়ে দিলেন। আবারও দর্শক মহলে হাততালি। আবার উনি বললেন, আর কি কেউ কিছু দিতে চান? যা দেবেন তাই ডবল হয়ে যাবে, দেবেন কেউ? তারপর আরেকটি লোক তখন নিজের আঙুল থেকে একটা সোনার আংটি খুলে হতে দিলেন, সেটাও ডবল হয়ে গেল। একটা আংটি দিয়ে লোকটা দুটো আংটি পেয়ে গেল। এই দেখে দর্শকেরা সবাই তো লোভে পড়ে গেল। যার কাছে যা যা ছিল, সোনার চেন, সোনার আংটি, সোনার চুড়ি, বালা, সবাই এরপর সব দিতে লাগলো ওতে। পুরো পাত্রটা ভরে গেল সোনায় সোনায়। সেই ম্যাজিশিয়ান মহিলাটি তখন সেই পাত্রটিকে এক জায়গায় রাখলেন, রেখে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, শুধু জিনিসই না, মানুষ পর্যন্ত ডবল করে দিতে পারে এই জাদুপাত্র, দেখবেন, দেখুন তাহলে। বলে ওনার স্বামীকেও তখন ওর ভেতরে চলে যেতে বলেন উনি। ওনার স্বামী ওই বাটির ওপরে তারপর একটা লাফ দিল। লাফ দিতেই সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেলেন উনি। মহিলাটি তখন বললেন, দেখুন, এবার আমিও এর ভেতরে চলে যাচ্ছি, আর সবকিছু ডবল ডবল করে নিয়ে ফিরে আসছি, আমরা ডবল হয়ে ফিরে আসছি, দেখুন। বলে এরপর সেও একটা লাফ দিল ওই পাত্রর উপরে। সঙ্গে সঙ্গে সেও ভ্যানিশ। দর্শকেরা সবাই হাতে তালি দিয়ে উঠল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, কিন্তু ওনারা কেউ আর বাইরে বেরোন না। দর্শকেরা হাপিত্তেশ করে তাকিয়ে বসে আছেন, এই বুঝি আসবে, এই বুঝি আসবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ওনারা এলেন না, তখন লোকের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেল। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, কেউই তো কিছু বুঝতে পারছে না। তখন একজন সাহস করে এগিয়ে যায় ওদিকে, গিয়ে ওই পাত্রটার ওপর থেকে কাপড়টা সরিয়ে দেখে। দেখে ওতে কিছুই নেই, পুরো ফাঁকা সেই পাত্রটা। এরপর তো একটা হইচই পড়ে গেল, সবাই হুমড়ি খেয়ে পড়লো স্টেজের ওপরে। কিন্তু কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। সেই যে ওনারা গেল আর ফিরেই এলো না। সবার সব দামি দামি জিনিসপত্র নিয়ে ওইভাবেই কেটে পড়লো তারা। আমার দাদুর কাছে কিছু ছিলও না, উনি কিছু দেন উনি, কিন্তু যারা যা দিয়েছিল কেউই কিছু আর ফেরত পেল না। অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর সেখানকার স্থানীয় লোকেরা এবং পুলিশেরা মিলে অনেক খোঁজ খবর করেন, অনেক তদন্ত করেন, কিন্তু তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, লোভে পাপ, পাপে মৃত্যু যাকে বলে। তো এমন ঘটনা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে
না হলে ভয়েস করে। এবারে চলে যাচ্ছি আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে নীলাদ্রি বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার সবাইকে, আমি নদিয়া থেকে নীলাদ্রি বিশ্বাস সাহস করে আজ আবার একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল আমার দাদুর দিদার সঙ্গে। দাদুকে এই ঘটনাটা আমার দাদুর মা বলেছিলেন, আর আমাকে এই ঘটনাটা আমার দাদুই জানিয়েছিলেন। ফলে ঘটনাটা 100 বছরের বেশি পুরনো। ঘটনা বলার সুবিধার্থে দাদুর দিদাকে আমি দিদা বলেই সম্বোধন করছি। দিদাদের বাড়ি ছিল বাংলাদেশের ঢাকায়। তখন মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল। বাড়িঘরগুলি ছিল অনেকখানি জায়গা জুড়ে, বেশ ফাঁকা ফাঁকা। তখনকার দিনে লাইটের তেমন কোনো ব্যবস্থা ছিল না, তাই মানুষ তাড়াতাড়ি সন্ধেই যাবতীয় কাজকর্ম সেরে খেয়ে দিয়ে শুয়ে পড়ত। উঠত খুব ভোরবেলায়। মানুষের জীবনযাত্রা ছিল এই রকমই সহজ সরল। আর ওই সময় মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। দিদারও হয়েছিল তাই। খুব অল্প বয়সেই দিদার বিয়ে হয়ে যায়। বিয়ে করে উনি শ্বশুরবাড়িতে যাওয়ার পর যাবতীয় কাজকর্ম উনিই করতেন। ওনার শাশুড়ি মা ওনাকে হাতে হাতে সাহায্য করতেন। এইভাবে প্রায় বছর 10 কেটে যায়। দিদার ছেলে মেয়ে হয়, সংসার পরিবার নিয়ে বেশ সুখেই ছিলেন দিদা। তারপর একদিন শীতের রাতে একটা ঘটনা ঘটেছিল। দিদা আর ওনার শাশুড়ি মিলে সেদিন রাতে রান্নাঘরে পিঠে বানাচ্ছিলেন। পিঠে জিনিসটা মুখরোচক হলেও খুব খাটনির জিনিস। একার দ্বারা অনেক সময় এটা সম্ভব হয় না। আর তখনকার দিনে রেডিমেড তো কিছু পাওয়া যেত না। চালের গুঁড়োটা পর্যন্ত নিজেদেরই বানিয়ে নিতে হতো। তো এসব করতে করতে অনেক রাত হয়ে যায়। ওনার শাশুড়ি মা তখন ওনাকে বলেন, আমি না হয় উঠি বৌমা, রাতের খাবারেরও তো বাবার ব্যবস্থা করতে হবে। তুমি একা একা করতে পারবে? দিদা তখন বললেন, হ্যাঁ মা, আমি পারবো, আপনি যান। তো ওনার শাশুড়ি মা এরপর উঠে গেলেন। সবাইকে ডেকে বারান্দায় এরপর খেতে দিলেন। সবার খাওয়া হয়ে গেলেও দিদার পিঠা কিন্তু তখনও কমপ্লিট হলো না। ওনার শাশুড়ি মা তখন ওনাকে বলেন, কি গো বৌমা, আর কতটা বাকি? এরপর তুমি বা কখন খাবে? রাত হয়ে গেল তো অনেক। দিদা তখন বললেন, এই তো মা, হয়ে এসেছে। আমার খাবারটা তুমি ঢাকা দিয়ে রাখো, রেখে তুমি খেয়ে শুয়ে পড়ো। আর একটুখানি বাকি আছে, আমি করিয়ে উঠছি। আমি একা একা করে নিতে পারবো, তুমি যাও। তো এরপরে ওনার শাশুড়ি মা নিজেও খেয়ে উঠে শুতে চলে গেলেন। এরপরই একটা কাণ্ড হলো। দিদাদের রান্নাঘরের পেছনেই ছিল মাঠ, অন্ধকার। কারণ তখন তো লাইট পোস্ট বা কোনো আলোর ব্যবস্থা ছিল না। তখন সন্ধ্যের পর থেকেই চারদিক পুরো নিস্তব্ধ নিঝুম হয়ে যেত। অত রাতে আর কেউ কোথাও নেই। দিদা নিজের মনে নিজে পিঠে বানাচ্ছেন। তখন হঠাৎই দিদা একটা কথা শুনতে পায়। কে যেন একটা ফ্যাঁস ফেঁসে গলায় বলল, আমায় একটা পিঠে দে না। স্পষ্ট কথাটা শুনতে পেল দিদা। জানলার বাইরে থেকে কে যেন বলল এই কথাটা। দিদা কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই উনি কোনো সাড়া শব্দ দিলেন না। নিজের মতো নিজে কাজ করে যাচ্ছিলেন। তখন আবারও ভেসে এলো ওই কথাটা, দে দে একটা খাই দে। দিদা ছিল খুবই সাহসী মানুষ। এইসবে উনি সচরাচর খুব একটা ভয় পেতেন না। বললেন, পিঠে খাবি? দাঁড়া, সব হবে তারপরে দেব, চুপ করে এখন থাক। বলে উনি আবারও কাজ করতে লাগলেন। খানিকক্ষণ পরপরই সে শুধু বলে যাচ্ছে, হলো দে না, দে না একটা, খুব
খিদে পেয়েছে, একটা খাই দে না। দিদা তখন কি করবে কিছু ভেবে উঠতে পারছিল না। একটা পিঠে দেওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তাতে যদি ও লোভে পড়ে যায়, যদি এরপর ভেতরে ঢুকে বসে, যদি হামলা করে বসে, তাহলে? তাই দিদা এরপর একটা বুদ্ধি করলেন। দিদাদের রান্নাঘরটা ছিল বেড়ার, আর ওপরে খড়ের ছাউনি। সেই চালের এক কোনায় একটা কাস্তে গোজা ছিল মাঠের ধান কাটার জন্য। দিদা তখন করলো কি, সেই কাস্তেটা নামিয়ে উনুনের আঁচে দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সেটা লাল টকটকে হয়ে উঠল। পুনর্বার সে যখন পিঠে খেতে চাইল দিদার কাছে, দিদা বলল, পিঠে খাবি? বেশ, জ্বালা দিয়ে হাত বাড়া, দিচ্ছি। তারপর সেই জিনিসটা তখন জানলা দিয়ে হাত ঢুকালো রান্নাঘরে। কুচকুচে কালো একটা বীভৎস হাত, জন্তুদের নখের মতো বড় বড় সূচালো নখ, আঙুলগুলো নাড়ছে সে। ওই দেখে দিদা তো প্রথমে ভয় পেয়ে যায়, আতকে ওঠেন উনি। তারপর মনে সাহস রেখে ওই কাস্তিটা উনুন থেকে তুলে ও সেই লাল টকটকে ফলাটা ওর হাতে ধরিয়ে দিলেন উনি। সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলায় বীভৎস চিৎকার হয়ে উঠল। দিদাও আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে আসেন রান্নাঘর থেকে। বাড়ির সবাই জেগে যায়। দিদা তখন সবাইকে ঘটনাটা খুলে বলে, রান্নাঘরে ভূত ভূত। তবে অবশ্য ওই রাতে কি ওর বাইরে বেরিয়ে দেখার সাহস করেনি। সব জিনিস যেমন ছিল তেমনই পড়ে রইল। পরদিন সকালে ওই রান্নাঘরের পেছনে গিয়ে সবাই দেখল ওখানে একটা কাক মরে পড়ে আছে। আর সেই কাকটা স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটাই বড়, কেমন বিকট আকৃতির। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এমন সাহসিকতার ঘটনা কিন্তু এর আগেও তোমাদের শুনিয়েছি বন্ধুরা। ভূত প্রেত বা অপশক্তিকে সবাই কিন্তু ভয় করে না, অনেকেই সাহসিকতার সঙ্গে এদের মোকাবিলা করে। তো আজকের ঘটনাগুলো হয়তো একটু ছোট ছোট হয়ে গেল, কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে আশিস কোলে লিখেছে, কখন ঘটনা আসবে অপেক্ষা করছিলাম। গীতাদি লিখেছে, তোমার ঘটনা শুনছি, না শুনলে মন খারাপ লাগে। পায়েল কুণ্ডু লিখেছে, দাদা ভাই শরীরের যত্ন নাও, তার সঙ্গে গলার। প্রথম ঘটনাটা মন ছুঁয়ে গেল, দ্বিতীয়টা খুবই ভয়ঙ্কর। চন্দন চ্যাটার্জি ফ্যান্টাস্টিক বলেছে। সোমা কুণ্ডু লিখেছে, ঘটনাগুলো দারুণ ও রোমাঞ্চকর। এছাড়াও কমেন্ট করেছ তাপসী দাসকুড়ি, মনীষা বিশ্বাস, মৌসুমী মুখার্জি, মায়াদি, তুহিন শেখ, রোহিণী মালিক, স্বপ্না বাজাল, আবুল হোসেন, বর্ষা চ্যাটার্জি, কৃষ্ণা হালদার, সুদেশা সিংহা রয়, অনিন্দ মিত্র, টিপু সুলতান, শিউলি ভুইয়া, ঋতু আইজ, সোহিনী বক্সি, বিনয় মাইতি, শুভঙ্কর ঘোষাল, পিঙ্কি ঘোড়ই, সীমা দেবনাথ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও দুটো রোমাঞ্চকর জমজমাট ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।